এইবারের নির্বাচন কি মনে হচ্ছে? শূন্যের ফাড়া বা কতগুলো আছে? 5 বছর সিপিআইএম বিধানসভায় শূন্য ছিল। মিনা খায় এমন একজন প্রার্থীকে জয়ী করা হলো যিনি দুবাইতে ছিলেন। ধর্মের নামে যারা বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল, যারা মূল্যবৃদ্ধি রোধ করবে বলেছিল, যারা পশ্চিমবাংলাকে সোনার বাংলা করবে বলেছিল, যারা সারদা কাণ্ডে যারা অপরাধী তাদের শাস্তি দেবে বলেছিল, যে টাকা লুট হয়েছিল তা ফেরত দেবে বলেছিল, নারদা কাণ্ডে যারা হাতে নাতে টাকা নিয়েছেন ধরা পড়ার পরও এথিক্স কমিটি করেছিল, লালকৃষ্ণ আডবাণী যার সভাপতি ছিলেন, কারও কোনো শাস্তি হয়নি। আবার নির্লজ্জ ভাবে 4 দিন আগে হলদিয়াতে এসে প্রধানমন্ত্রী আবার তিনি 6 দফা ভরসা দিচ্ছেন, বুদ্ধি গ্যারান্টি দিচ্ছেন। এই ধরনের ভাবে অবান্তর। তামিল মানিলা কংগ্রেস, শত্রুঘ্ন সিনহা তিনি কি পশ্চিমবাংলা মহিলাদের জন্য ভাতা থেকে আরম্ভ করে সব ভাতা তো আমরা দিয়েছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কে চালু করেছে? দ্বাদশ শ্রেণী তো অবৈতনিক শিক্ষা, শিক্ষকদের মায়না পেতে 356 টাকা মায়না পেত একজন শিক্ষক ইনস্টলমেন্টে 77 সালের 21শে জুনের আগে। নমস্কার, আই বাংলায় আমি শুভাশিস। আজকের আমাদের প্রধান অতিথি, একমাত্র অতিথি বলতে পারি, আপনারা জানেন রবীন দেব, সিপিআইএম এর নেতা রবীন দেব, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য রবীন দেব। রবীন্দার হাই বাংলায় আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। রবীন্দ্র, সরাসরি আসি। 2026-এর বিধানসভা ভোট একটা অন্যরকম মাত্রা। আপনারা বারবার এটা প্রচার করছেন যে এই ভোটটা অন্যরকম। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি অন্যরকম হিসাবে কিভাবে দেখছেন? আপনি 67 দেখেছেন, 69 দেখেছেন, 71 দেখেছেন, 2011 দেখেছেন। আপনার একটা দীর্ঘ জীবন এই রাজনৈতিক জীবনে। আপনার সেই দিক থেকে আপনি কিভাবে এটাকে অন্যভাবে বিশ্লেষণ করছেন? এটা ঠিকই যে আমি প্রায় 6 দশক রাজ্যে বিভিন্ন নির্বাচনী সংগ্রামে একজন বামপন্থী আন্দোলনের কর্মী হিসাবে, সিপিআইএম এর কর্মী হিসাবে আমি বিভিন্ন নির্বাচনী সংগ্রামে অংশ নিয়েছি। এ ধরনের নানা ধরনের বিচিত্র অভিজ্ঞতা এর মধ্যে সঞ্চিত হয়েছে। যেমন খাদ্য আন্দোলনের শীর্ষে 67 সালে কংগ্রেসের পরাজয় এবং 2 পক্ষে লড়ার পর উলফার পাল্প তারাই পরবর্তীকালে মানুষের রায়কে সম্মান দিয়ে যুক্তফ্রন্ট করে অজয় মুখার্জির নেতৃত্বে প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠন, তারও সাক্ষী আমি। আবার এই সরকার 9 মাস পর এই সরকারকে ষড়যন্ত্র করে ভেঙে দেওয়া হলো। তারপর কয়েকদিনের জন্য একটা সরকার গঠিত হলো, কিন্তু সেই সরকার টিকলো না, রাষ্ট্রপতি শাসন জারি হলো। এবং তারপরে আবার 69 সালে এই প্রথম স্বাধীনতার পর রাজ্যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে যে যারা পরস্পর বিরোধী লড়াই করেছিলেন 67 সালে, তারা একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করলেন। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার গঠন করে নির্বাচনী লড়াই করলেন এবং লড়াইয়ে কংগ্রেসকে পর্যদস্ত করা হলো। কংগ্রেস যারা 67 সালে 187 আসন পেয়েছিল, তারা 55 আসনে নেমে গেল এবং যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করলেন। অজয় মুখার্জি যে দল 34টি আসনে জয়ী হলো, তিনি মুখ্যমন্ত্রী হলেন, যেমন তিনি 67 সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর সিপিআইএম 81 আসনের নেতা জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। এই সরকার জনস্বার্থে ভূমি সংস্কার সহ অনেকগুলি কাজ যখন করছিলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনছিলেন এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থাগুলি কলকাতা পুরসভা সহ নির্বাচন ইত্যাদি প্রক্রিয়ায় নিয়োজিত ছিলেন। তার সেই পরে 70 সালে 16ই মার্চ সেই সরকারের পতন ঘটল। এবং দুটি সরকারের পতনের পর এটা আমরা পরবর্তীকালে জেনেছি, যখন আমেরিকার রাষ্ট্রদূত প্যাট্রিক মোয়নিহান তিনি তার ডেঞ্জারাস প্লেস বইয়ে লিখেছিলেন যে উই হ্যাভ only twice given money to Congress, once in Kolkata, once in Bengal, once in Kerala. We have twice given money to Srimati Indira Gandhi herself when she was the president of Congress. এবং এটা যেমন ছিল মোয়নিহানের কথা, তেমন কংগ্রেসের বর্ষিয়ার নেতা যিনি কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন, অতুল্য ঘোষ, তিনি অতুল্য ঘোষ তার কষ্টকল্পিত বইও লিখেছিলেন। দুবার যেভাবে জনগণের রায়কে পাল্টে দিয়ে দেশি বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে যুক্তফ্রন্টকে ভাঙা হয়েছিল, এতে কংগ্রেসের ভাবমূর্তি ধুলায় লুণ্ঠিত হয়েছে।
হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করেছি 70 সালে 16ই মার্চের 17ই মার্চের পর থেকে 77 সাল পর্যন্ত নানা কায়দায় আক্রমণ হয়েছে। তারপরেও 71 সালে যখন এই অবস্থাতে সিপিআইএম আবার নির্বাচনের মুখোমুখি হয়, তখন নির্বাচনের ঠিক প্রাককালে 20শে ফেব্রুয়ারি হেমন্ত বসুকে হত্যা করে তার দায় সিপিআইএম এর ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছিল। এবং সেখানে হেমন্ত বসুর একটা রক্তাক্ত ছবি দিয়ে নিচে পোস্টার দেওয়া হয়েছিল, আমায় তোমরা মারছো কেন, আমি তোমাদের কি করেছি, এই প্রশ্নের জবাব দিন, সিপিআইএম কে কবর দিন। তা সত্ত্বেও সিপিআইএম এবং তার সহযোগীরা তারাই সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছিলেন। সিপিআইএম এককভাবে 113টি আসন এবং সহযোগীদের নিয়ে 123টি আসনে জয়ী হয়েছিলেন। কিন্তু রাজ্যপাল তখন নির্লজ্জভাবে প্রধান যে শক্তি তাকে সরকার গঠনে না ডেকে যারা 105টি আসন পেল তাদের সরকার গঠনে ডাকলো। সেই সরকার অজয় মুখার্জির নেতৃত্বে গঠিত হলো, কিন্তু 71 দিনের বেশি টিকলো না। পরবর্তীকালে 72 সাল নির্বাচন হলো। নির্বাচন নামে প্রহসন, জ্যোতি বসু সহ বামফ্রন্টের প্রার্থীরা নির্বাচন চলাকালীনই প্রার্থীপদ তুলে নেওয়া হলো। তা সত্ত্বেও 14 জন নির্বাচিত হয়েছিলেন, দীনেশ মজুমদার, আব্দুর রেজাক মোল্লা সহ, কিন্তু তারা কেউ এই প্রহসনের নির্বাচনের অভিযোগে বিধানসভায় যাননি, শপথও গ্রহণ করেননি। 5 বছর সিপিআইএম বিধানসভায় শূন্য ছিল। এরপর এর মাঝখানে জরুরি অবস্থা জারি হয়েছে, গোটা দেশে শোনা যাক। যেটা পশ্চিমবঙ্গে আদালতি সন্ত্রাস শুরু হয়েছিল 1970 সালে, 71 সালের পর 77 সাল পর্যন্ত, সেটা 75 সালে জরুরি অবস্থা জারি করে সারা দেশে এই স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল। এই স্বৈরতন্ত্রের অবসানের জন্য সমস্ত শক্তি, কংগ্রেস বিরোধী শক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে যেই জরুরি অবস্থা প্রত্যাহারের পর যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং এই রাজ্যের 42টা লোকসভার আসনের মধ্যে 39টা আসনই কংগ্রেস পরাজিত হয়, জনতা পার্টি এবং বামফ্রন্ট জয়ী হয়। তারপরে 77 সালে 11 এবং 14 জুন এই রাজ্যে দু দফায় নির্বাচন হয়। এবার যেমন 2 দফায় নির্বাচন হচ্ছে, সেইবারও 2 দফায় নির্বাচন হয়েছিল এবং 11 এবং 14 জুন সেই নির্বাচনে বামফ্রন্ট ব্যাপক গরিষ্ঠতা নিয়ে এই জনতা পার্টি এবং কংগ্রেসকে পরাজিত করে তারা সরকার গঠন করেন। 1977 সালের 21শে জুন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন। তিনি টানা 8541 দিন মুখ্যমন্ত্রী করে সারা দেশের সামনে একটা রেকর্ড তৈরি করেছিলেন। এতগুলি দল নিয়ে, প্রথমে 6 পার্টি, পরে 8 পার্টি, তারপরে 10 পার্টি, 12 পার্টি, 13 পার্টি পর্যন্ত এই বামফ্রন্টের নেতৃত্বে তিনি সরকার চালিয়েছেন। তারপর 2000 সালের 6ই নভেম্বর, তার মেয়াদ 1 সাল পর্যন্ত থাকা সত্ত্বেও তিনি 6ই নভেম্বর তার অনুরোধ বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি অবসর নেন। কিন্তু তিনি বিধানসভায় তারপরেও গিয়েছেন, সে বক্তৃতাও তিনি 2001 সালে বিধানসভায় 24শে জানুয়ারি সে বক্তৃতাও বিধানসভায় দিয়েছেন। সুতরাং এটা হচ্ছে একটা আমার অভিজ্ঞতা, যে কথা আপনি জিজ্ঞাসা করলেন যে নির্বাচন সম্পর্কে আপনার অভিজ্ঞতা। এখানে অনেক উত্থান পতন, 77 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই যে 7 দফায় পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার পরিচালিত হয়েছে, এই প্রতিটি নির্বাচনী মুখেই বিরোধীরা তারা জোটবদ্ধ হয়ে দেশি বিদেশি শক্তির সাহায্য নিয়ে, মিডিয়ার সাহায্য নিয়ে, অনেক উৎসাহ নিয়ে বামফ্রন্টকে ঠেকাবার চেষ্টা করেছে। কিন্তু বামফ্রন্ট এই সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে, সমর্থন নিয়ে বামফ্রন্ট এই 7 বার পরপর নির্বাচিত হলেন। তারপর একেবারে 2008-এর পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে ষড়যন্ত্র শুরু হলো। 2006 সালে যখন সর্বশেষ বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচিত হলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান নিয়ে তখন শিল্পায়নের প্রয়াস শুরু হলো। সেই প্রয়াসকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি শক্তির মদতে এই রাজ্যে অতি বাম অতি ডান ঐক্যবদ্ধ হয়ে সিঙ্গুরে এবং নন্দীগ্রামে তারা আক্রমণ শুরু করে, এবং সেই আক্রমণের পরিণতিতে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় বেকার যুবদের মনে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশাকে জলাঞ্জলি দিল এই তৃণমূলের নেতৃত্বে বিরোধী শক্তি। এবং তার প্রেক্ষাপটে 2008-এর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানে বামফ্রন্ট অধিকাংশ আসনে জিতল। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় সভাধিপতি হয়েছিলেন তৃণমূল। কিন্তু 2009-এর লোকসভা নির্বাচনে অনেক আসনে
তৃণমূলের প্রার্থী জয়ী হয় এবং 2011 সালে বামফ্রন্টের পরাজয় ঘটে। এই পরাজয়ের যা ঘটলো তা আমরা জনগণের রায় মাথা পেতে নিয়েই বিরোধী আসনে আছি। কিন্তু এই 2011 থেকে এই 2026 পর্যন্ত এই 15 বছর যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, পৌর নির্বাচন, সমবায় নির্বাচন, স্কুল কমিটির নির্বাচন, সমবায় বিভিন্ন সেক্টরের নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন, যাই হচ্ছে সমস্ত নির্বাচনকে তারা নির্বাচনে গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতির উপর কুঠারাঘাত করেছে তৃণমূল। এবং তারপর এই প্রেক্ষাপটে যেটা আপনি বললেন এই ধরনের এবারের নির্বাচন আলাদা, সেটা হচ্ছে এই প্রেক্ষাপটেই আমাদের রাজ্যের অষ্টাদশ নির্বাচন 2 দফায় এখানে, যেখানে কেন্দ্রের মাঝখানে 2014 সাল থেকে এই 2026 সালে 12 বছর ধরে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আছে। আর পশ্চিমবঙ্গে 15 বছর ধরে তৃণমূল, যে তৃণমূল 2011 সালে অনেককে সঙ্গী করে তারা নির্বাচন লড়েছিলেন, পরবর্তীকালে সেই সঙ্গী হারা হয়ে তারা নিজেরা গ্রাস করেছে। যেমন আপনারা জানেন যে অন্য দলগুলিকে তারা জড়ো করেছে, কিন্তু তারা বাধ্য করেছে তাদের প্রতীকে নির্বাচনে লড়তে। যেমন একজন হচ্ছে সিদ্দিকুল্লাহ, যে সিদ্দিকুল্লাহ সবাই জানেন কোন দল করে, সেই তার দলের কে বিসর্জন দিয়ে তিনি তৃণমূলের চিহ্নে নির্বাচনে লড়াই করে মন্ত্রী হয়েছেন। এমন অনেক কয়েকজন আছে, আরো আমি সেই নাম আর উল্লেখ করছি না। ফলে এইভাবে এই রাজ্যে গণতন্ত্রকে জবাই করা হয়েছে। গত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে মিনাখায় এমন একজন প্রার্থীকে জয়ী করা হলো যিনি দুবাইতে ছিলেন। তিনি নির্বাচনী প্রক্রিয়ার সময় তিনি দেশেই ছিলেন না, বিদেশের বাড়িতে, কিন্তু ভিডিও নির্লজ্জের মতো তাকেই নির্বাচিত ঘোষণা করলেন। আদালতের রায়ে নির্বাচন বাতিল হলো। সেই ভিডিওকে মমতা ব্যানার্জি বহাল তবিয়তে রেখে দিয়েছে। যেমন প্রশান্ত বাবুকে উত্তরবঙ্গের ভিডিও, যে অপরাধের সাথে জড়িত, তাকে বহাল তবিয়তে রেখেছে। এরকম অনেক ভিডিও আছে, যে ভিডিও অনেকগুলি রিক্রুটেড হয়েছে এই 15 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। সুতরাং এইরকম একটা পরিস্থিতি, যখন গণতন্ত্র জবাই, যখন রিক্রুটমেন্টে, বিশেষ করে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে একেবারে আপাতমস্তক দুর্নীতিতে জালে জড়িয়ে আছে তৃণমূল, যখন একটার পর একটা মন্ত্রী জেলে গেছে, কেউ জেলে, কেউ বেলে, আর কেউ যা কেলো বলে বলে আশঙ্কায় আছে। আজকেও একজন যিনি ডেপুটি চিফ কলকাতা কর্পোরেশনেরও মেয়র ইন কাউন্সিল, তার বাড়িতে রেড চলছে, ইডি রেড। সুতরাং কয়েকদিন আগেও প্রাক্তন শিক্ষামন্ত্রী বাড়িতে অত অর্থ, তার সঙ্গীর বাড়িতে অত অর্থ পাওয়ার পরেও তিনি জেলে ছিলেন 2022 সালের 22 জুলাই থেকে, কিন্তু এখন জামিনে আছেন। তার বাড়িতেও কয়েকদিন আগে হানা দিয়েছিল। যিনি মন্ত্রী ছিলেন, বোলপুরের এমএলএ, তার বাড়ি, তাকেও দেখেছে তার বাড়িতে হানা দিয়েছে। যার জন্য এখানে এখন যখন তৃণমূলের প্রার্থী পদ ঘোষণা করা হলো, দেখা গেল হাবড়া কেন্দ্র এবং বেলেঘাটা কেন্দ্র, হাবড়া থেকে বেলেঘাটা প্রার্থী হলো যিনি হচ্ছেন জেল খাটা। তারা দুজনই হচ্ছে জেল কেটেছেন, কুণাল ঘোষও জেল কেটেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকও জেল কেটেছেন। কিন্তু তৃণমূলের প্রার্থী, যেই কুণাল ঘোষ মমতা ব্যানার্জি সম্পর্কে অভিযোগ করেছিলেন যে সারদা মামলায় সবচেয়ে বেশি যাতে উপকৃত হয়ে থাকে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, অন ক্যামেরা বলেছেন। সুতরাং এইরকম একটা পরিস্থিতি। আর অন্যদিকে বিজেপি ধর্মের নামে যারা বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল, যারা মূল্যবৃদ্ধি রোধ করবে বলেছিল, যারা পশ্চিমবাংলাকে সোনার বাংলা করবে বলেছিল, যারা সারদা কাণ্ডে যারা অপরাধী তাদের শাস্তি দেবে বলেছিল, যে টাকা লুট হয়েছিল তা ফেরত দেবে বলেছিল, নারদা কাণ্ডে যারা হাতে নাতে টাকা নিয়েছেন ধরা পড়ার পরও এথিক্স কমিটি করেছিল, লালকৃষ্ণ আডবাণী যার সভাপতি ছিলেন, তারও কোনো শাস্তি হয়নি। আবার নির্লজ্জ ভাবে 4 দিন আগে হলদিয়াতে এসে প্রধানমন্ত্রী আবার তিনি 6 দফা ভরসা দিচ্ছেন, বুদ্ধি গ্যারান্টি দিচ্ছেন। এই ধরনের ভাবে অবান্তর ধর্মের নামে চলছে প্রতিযোগিতামূলক, এখানে চলছে সাম্প্রদায়িকতা। যখন নরেন্দ্র মোদীর দল, তারা মন্দির করছেন, ওখানে অযোধ্যায় মন্দির করছেন, ওখানে জানে মন্দির করার পরেও অযোধ্যার যে লোকসভা কেন্দ্র গত লোকসভা নির্বাচনে সেখানেও পরাজিত হয়েছেন। 92 সালের পরেও পরাজিত হয়েছিলেন। ধর্মের নামে তারা জিগির তোলার চেষ্টা করেছেন। এখানে আবার মমতা ব্যানার্জিও মানুষের টাকা দিয়ে, আমাদের হিটকোর টাকা নিয়ে গিয়ে ওখানে দীঘাতে তিনি ওখানে মন্দির তৈরি করলেন। আবার আমাদের এই অনেক কষ্ট করে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য,
এবং গৌতম দেব, তাদের উদ্যোগে যখন নিউ টাউন, যেটা জ্যোতি বসুর নামকরণ করা হয়েছিল, সেই জ্যোতি বসুর নামাঙ্কিত যে নিউ টাউন, সেই নিউ টাউনটাকে নাম পরিবর্তন করে দিয়ে এখন বিভিন্ন জায়গায় এসব লাগাচ্ছে হোর্ডিং, বিশ্ব বাংলা সরণি, বিশ্ব বাংলা। সেখানে একটা জমি ছিল যার দাম হবে 1000 কোটি টাকা। সেইখানে দেখা গেল কিছুদিন আগে কম্পিটিশন, ওখানে মন্দির করে বিজেপি, এখানে করেছে দীঘায়। সুতরাং নিউ টাউনও এরকম একটা মূল্যবান জমিতে ওখানে একটা মন্দির করে দিল 1000 কোটি টাকা যার দাম, ওটাকে নাম দিল দুর্গাঙ্গন। এই দুর্গাঙ্গন নাম দেওয়ার পেছনে ধর্মীয় চিন্তা ভাবনায় কাজ করেছে। কারণ মমতা ব্যানার্জি যখন 2000 সালের পর তিনি গিয়েছিলেন নাগপুরে, তখন তাকে আরএসএস বলেছিল মা দুর্গা, আর আরএসএস কে শ্রীমতী মমতা ব্যানার্জি বলেছিলেন যে দেশপ্রেমী। তাদের সাহায্য চেয়েছিলেন বামফ্রন্টকে উৎখাত করতে। সেটা তারা এই ক্ষেত্রে পুরস্কৃত করার জন্য, বার্তা দেওয়ার জন্য যে মমতা ব্যানার্জিও একই সাথে আছে। আমরা আগেই বলেছি যে মমতা ব্যানার্জির পার্টি, তৃণমূল পার্টি, যেমন আরএসএস পার্টি তৈরি করেছিল প্রথম, ওরা নিজেদের সংগঠনকে সাংস্কৃতিক সংগঠন বলে প্রথম নির্বাচনে লড়াই করেছিল, হিন্দু মহাসভা দিয়ে দাঁড় কাটতে পারেনি। তারপর তৈরি করলো জনসংঘ, বলরাজ মাধবকে দিয়ে এই রাজ্যে দাঁড় কাটতে পারেনি। 77 সালে মিশে গেল জনতা পার্টিতে। এই রাজ্যে একজনই বিধায়ক হয়েছিলেন, তিনি হরিপদ ভারতী, জোড়াবাগান কেন্দ্র থেকে। তারপর মাঝখানে এই 77 সাল থেকে 2011 মাঝখানে একজন বিধায়ক হয়েছিলেন উপনির্বাচনে অশোকনগর থেকে, তার নাম বাদল ভট্টাচার্য। কিন্তু তার মাঝখানে বামফ্রন্টের আমলে যেমন আরএসএস সেখানে দাঁড় কাটতে পারেনি, বিজেপি হিন্দু মহাসভা দাঁড় কাটতে পারেনি, জনসংঘ দাঁড় কাটতে পারেনি, জনতা পার্টির নামে একজন নির্বাচিত হয়েছিল। আর বিজেপি 1980 সালের 6 এপ্রিল হওয়ার পর বিজেপি কোনো আসনে এখানে জয়ী হতে পারেনি, শুধু বাদল ভট্টাচার্য একটা উপনির্বাচনে জয়ী হয়েছিল। এখন এই বিজেপি এই রাজ্যে তৃণমূল একে ডেকে এনেছে। জ্যোতি বসু আগেই বলেছিলেন যে তৃণমূলের সবচেয়ে অপরাধ যে বিজেপিকে এই রাজ্যে জায়গা করে দেওয়া। তারপরে দেখেছেন 14,000, একসময় 245টা শাখা ছিল আরএসএস এ রাজ্যে, এখন বিজেপির আমলে 14,000-এর বেশি শাখা। তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে, মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, এই উন্নয়ন, ঐক্য, সংহতি, সম্প্রীতি, দেশের সংবিধানের স্তম্ভ রক্ষা করা, এগুলিকে ভুলিয়ে দিয়ে শুধু ধর্ম ধর্ম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এইভাবে বিভাজন করা হচ্ছে। তৃণমূলের দলটাই নাম তৈরি হয়েছে বিভাজনের মধ্য দিয়ে। আমাদের এই নাগপুর থেকে টিএমসি করেছে প্রথম তামিলনাড়ুতে। তামিলনাড়ুর টিএমসির নাম ছিল তৃণমূল তামিল মানিলা কংগ্রেস। জি.কে. মোপানুর তার প্রেসিডেন্ট ছিলেন, আর পি চিদম্বরম তার সদস্য ছিলেন। কিন্তু সেই অনুকরণে এই রাজ্য টিএমসি গঠন করা হলো। কিন্তু অদ্ভুত ভাবে মমতা ব্যানার্জি টিএমসি গঠন করতে গিয়ে আমাদের বাংলা শব্দকে তিনি বিভাজন করে দিলেন। তৃণমূল হচ্ছে একটা শব্দ। আমরা এই বাংলা যারা বুঝি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় আমরা এটাই শিখেছি, তৃণমূল একটা শব্দ। কিন্তু তৃণমূলকে বিভক্ত করে টিএমসি নাম দিলেন, কারণ আরএসএস এর নির্দেশ পালন করতে হবে। তাদের পৃষ্ঠপোষকতা যদি নিতে হয়, তাদের থেকে সাহায্য যদি নিতে হয়, তাহলে এই নামটাই গ্রহণ করতে হবে। একটা দলের দুটো নাম। তারপর যখন আমরা প্রতিবাদ করলাম, তখন সর্বভারতীয় ক্ষেত্রে নাম দিল এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে অরুণাচলে, গোয়ায় গেলে তখন এআইটিসি হয়, তখন তৃণমূল হচ্ছে একটা শব্দ, আর বাংলার মাটিতে তৃণমূল হচ্ছে দুটো শব্দ। এই যে চাটুকারিতা, এই যে দ্বিচারিতা, এই যে বাংলার অস্মিতা নিয়ে ছেলেখেলা করা, এগুলি করেছে তৃণমূল। এই তৃণমূল চাকরিতে নিয়োগ, গরু পাচার, বালি পাচার থেকে যত ধরনের দুষ্কর্ম, সবকিছুর সাথে জড়িয়ে আছে তৃণমূল। আর তৃণমূল এখন অন্য দলকে বলছে যে তারা বহিরাগত। কারা বহিরাগত? উনার যে দলের যে আসানসোল শত্রুঘ্ন সিনহা, তিনি কি পশ্চিমবাংলার? শত্রুঘ্ন সিনহা তিনি তো বিজেপিতে ছিলেন, তাকে এখানে বিজেপি নির্দেশ দিয়ে পাঠিয়েছে, তুমি এতদিন বিজেপি করেছো, এখন তৃণমূল করো, তাকে দিয়েছি। আমরা জানি যে গায়ক, তাকে পাঠিয়েছিল যিনি বিজেপির মন্ত্রী ছিলেন, তিনি এসে টালিগঞ্জে দাঁড়িয়েছিলেন 2001 সালে বিজেপির সিম্বলে। শত্রুঘ্ন সিনহা বললাম, এবার হচ্ছে বাবুল সুপ্রিয়। আমি বলছি শত্রুঘ্ন সিনহাকে বিজেপি পাঠিয়েছে টিএমসি সাংসদ করার জন্য।
এটা বলছি বিজেপির হতে প্রতিনিধিত্ব শত্রুঘ্ন সিনহা, সকলে জানে এটা দিনের মতো আলোর মতো পরিষ্কার যে শত্রুঘ্ন সিনহা বিজেপির লোক ছিলেন, প্রথম বিজেপিতেই যোগ দিয়েছিলেন, হ্যাঁ। তারপরে বিজেপি পাঠিয়েছে এখানে এই রাজ্যে, তাকে গ্রহণ করতে হয়েছে, তারপর বাবুল সুপ্রিয়। তার মানে তৃণমূলের অন্দরে আপনি বলতে চাইছেন তৃণমূলের অন্দরে এরকম সব সাংসদ আমি যেটা পরিষ্কার বলেছি, আরএসএস এর অনেকগুলি পার্টি, প্রথম পার্টি ছিল হিন্দু মহাসভা, দ্বিতীয় পার্টি ছিল জনসংঘ, তৃতীয় পার্টি ছিল জনতা পার্টি। জনতা পার্টি যখন তারা ডুয়েল মেম্বারশিপ অ্যাকসেপ্ট করলো না, তখন 80 সালের 6 এপ্রিল থেকে বিজেপি। এবার বিজেপি হওয়ার পরে যখন তারা হালে পানি পাচ্ছে না, তখন রাজ্যে রাজ্যে তারা নানা নামে পার্টি করেছে। এর মধ্যে করেছিল তামিল মানিলা কংগ্রেস, কংগ্রেসকে ভেঙেছে কামরাজের রাজ্যে প্রথম, এবং কংগ্রেস কংগ্রেস তামিল মানিলা। তারপর ওটা থেকে উৎসাহিত হয়ে যখন সাকসেসফুল হলো ওই রাজ্যে কংগ্রেসকে কোণঠাসা করা গেল, তখন তারা পশ্চিমবঙ্গে 1998 সালের 1 জানুয়ারি থেকে এই তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে। আসলে তৃণমূল কংগ্রেস কি এটা বোঝা যায়, ওরা যেমন এখানে আমাদের মুসলিমদের যে ওয়াকফ প্রপার্টি নিয়ে যে আইন তৈরি হলো, যে আইন যখন লোকসভায় রাজ্যসভায় পেশ করা হলো, তখন দেখা গেল এখানে মুসলিমদের উস্কানি দিয়েছে, হিজাব পরে মমতা ব্যানার্জি উনি ওর পক্ষে আছেন, লড়ে যাবেন, আর ওখানে গিয়ে যখন বিলটা এই সংশোধন করা হচ্ছে তখন তারা ওয়াকআউট করলেন, অ্যাবসেন্ট থাকলেন। সুতরাং এরকম অনেক বিল বিজেপির পক্ষে, যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ইন্ডিয়া আপনার যে একটা জোট হয়েছে, তারা যখন একটা হয় তখন তৃণমূল অন্য মত পোষণ করে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় আমরা এটাই অনেকবার দেখেছি, প্রণব মুখার্জির সময়ও দেখেছি। সুতরাং তৃণমূলের এই যে ডুয়েল ক্যারেক্টার, এর ফলে তার ডয়ে যেমন দ্বিচারিতা, মানুষের সাথেও দ্বিচারিতা করছেন, মানুষের সাথে কথা বলছেন একটা আর কাজ করছেন অন্যটা। আর এই ফলে রাজ্য আজকে এখন শ্রী অনেক শ্রী, কন্যাশ্রী, এই শ্রী, যুবশ্রী, অনেক শ্রী, আসলে রাজ্যটাকে হতশ্রীতে পরিণত করে তারা আজকে আসামির কাঠগড়ায় এই নির্বাচনে 23 এবং 29 নির্বাচন, এই জন্যই বৈচিত্র্যপূর্ণ নির্বাচন, এই জন্যই নতুন ধরনের নির্বাচন, যে এই সরকারকে উৎখাত করবার জন্য সিপিআইএম সহ বামপন্থীরা লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে। তাদেরকে বিধানসভায় না থাকলেও, লোকসভায় না থাকলেও, এই দলগুলি তারা মানুষের জীবন জীবিকা নিয়ে শূন্য হওয়া সত্ত্বেও মানুষকে জীবনের জীবিকার আন্দোলনে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, শিক্ষক, কর্মচারী, ছোট ব্যবসায়ী, এই সব, এমন যারা আক্রান্ত, যারা নানাভাবে এই যে 16 লক্ষ পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, তারা যেভাবে বঞ্চিত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে চাকরি চোর, বাড়ি চোর, এই সব এদের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে। যার ফলে ইনসাফ যাত্রা করেছিল 2023 সালে, এবং 7ই জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করেছিল যুবরা। তারপর 2025 সালে কুচবিহার থেকে আমাদের কামারেড্ডি পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা হলো সিপিআইএম নামে। এরকম ভাবে আন্দোলন সংগ্রাম, ক্ষেত মজুরদের ধর্মঘট, শ্রমিকদের ধর্মঘট, কর্মচারীদের ধর্মঘট, শিক্ষাকর্মীদের ধর্মঘট, এই সমস্ত মানুষের প্রতিবাদের মুখেই শীর্ষে আমরা বিজেপি এবং তৃণমূল উভয় শক্তিকে পরাজিত করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমাদের রাজ্যে সিপিআইএম 199টা আসনে লড়ছে। তারপর ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, এরপরে সিপিআইএম এর লিবারেশন, আমাদের বামফ্রন্টের শরিকরা আর সিপিআই থেকে শুরু করে তারা মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক, তারা লড়াই করছেন। এর বাইরেও আইএসএফ এবং 3 জন নির্দল এবং একজন সোশ্যালিস্ট পার্টির সমর্থক, তাকে দিয়ে আমরা 294 আসনে লড়াই করছি। আমরা বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করে একটা বিকল্প সরকার, বিকল্প কর্মসূচি নিয়ে আমরা এগোচ্ছি। রবীন্দ্র, আর একটা কথা, আপনি এই তৃণমূলের বিভিন্ন শ্রী নিয়ে মন্তব্য করলেন, কিন্তু এটা তো ঠিক, এই যুবশ্রী, হতশ্রী, যাই বলুন না কেন, মানুষ কিন্তু এটাকে প্রচন্ড পরিমাণে অ্যাকসেপ্ট করেছে। এটা বারবার বলা হয়, আপনারা কিন্তু সেই হিসাবে দেননি। শুনুন, এইটা একটা প্রথম হচ্ছে, আমি যুবশ্রী হতশ্রী একসাথে বলিনি। না, আমি বলছি যুবশ্রী নাম দিয়েছে, আপনি বলেন না কন্যাশ্রী, এটা কে শুরু করেছে? এই রাজ্যে সাইকেল দেওয়া কে শুরু করেছে? তো বুদ্ধদেব ভট্টাচার্য শুরু করেছে, নাম দেয়নি কোন স্ত্রী। কন্যাদের ভাতা কে দিয়েছে? এখানে সেলফ হেল্প গ্রুপ কে করেছে? আপনি দেখুন, আপনার খবরের কাগজগুলি উল্টান, সংবাদ মাধ্যমগুলি উল্টান। 2001-এর নির্বাচন, 2006-এর নির্বাচন, মানুষের মধ্যে আলোড়ন কেন? 1998 সালের পঞ্চায়েত নির্বাচনে কি আলোচনা হয়েছে?
প্রমিলা বিপ্লব হয়েছিল। প্রমিলা বিপ্লব কেন? মহিলাদের জন্য সংরক্ষণ। পশ্চিম ভারতবর্ষে এখন লোকসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ, বিধানসভা লোকসভায় তা নিয়ে বিল নিয়ে গতকাল থেকে আলোচনা হচ্ছে নির্বাচনের মুখে, যে বিলটা উত্থাপন করা দরকার। আর পশ্চিমবাংলায় তো আমরা 1989 সাল থেকে পঞ্চায়েত, পৌরসভা এগুলিতে 18 বছর ভোটাধিকার এবং মহিলাদের জন্য সংরক্ষণ করে দিয়েছি। প্রথমে 1/3, পরে 50%। তাহলে মহিলাদের এর চেয়ে বড় অধিকার কে দিয়েছে? মহিলাদেরকে বিজেপি রাখে, তারা মনোবাদী, তারা মহিলাদের বলে রান্না করবে আর সন্তান প্রসব করবে, আর তাদের কোনো ভূমিকা নেই। সেই মহিলাদেরকে আজকে উন্নয়নের কাজে পশ্চিমবাংলায় এখন মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে ওদের। বামফ্রন্টের আমরা 2,16,000 থেকে 10,45,000 এসেছিল, তার হচ্ছে 57% ছিল ছাত্রী। এখনো এইবারে যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছাত্রীর সংখ্যা বেশি, কে করলো? এগুলো নীতিগত সিদ্ধান্ত করে, কোনো উপঢৌকন দিয়ে নয়, কোনো দান দিয়ে নয়। এটা শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সংবিধানে লেখা ছিল 1950 সালে গত 14 তারিখে বি.আর. আম্বেদকরের জন্মদিন অনেকে ফুলবেল পাতা দিয়েছেন তার ছবিতে, কিন্তু তারা মান্যতা দিয়েছেন। 1950 সালে সংবিধান আলো, সেই তার 45 নম্বর ধারায় লেখা ছিল 14 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে 14 বছরের মধ্যে ছেলে মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করতে হবে। দেশে কোন প্রান্তে হয়েছে? প্রথম চালু করেছে ইএমএস নামবন্দিবাদের সরকার 47-এর পর 57 সালে, 2 বছর পর সরকার ভেঙে দিল। চালু করেছিল শেখ আবদুল্লাহ সরকার কাশ্মীরে। আর কে করেছে? তারপরে 67 সালে এসে পশ্চিমবাংলায় চেষ্টা হয়েছিল, করতে দেয়নি, 9 মাসে সরকার ভেঙে দিল। 69 সালে করতে দিল না। 77-এ এসে 8ম, 10ম, দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা করে। এই যে মহিলাদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য যে এই যে ব্যবস্থা গ্রহণ করলো, এটা উপকার নয়। বামফ্রন্ট কিছু করেনি। বামফ্রন্ট ভাতা দেয়নি। কে বলেছে ভাতা দেয়নি? মহিলাদের জন্য ভাতা থেকে আরম্ভ করে সব ভাতা তো আমরা দিয়েছি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কে চালু করেছে? বামফ্রন্ট চালু করেছে। বেকার ভাতা ভারতবর্ষের প্রথম কে চালু করেছে? বামফ্রন্ট চালু করেছে। আমরা 1,75,000 বেকার যুবককে ভাতা দিয়েছি কয়েক মাস, এরপর আর দিতে হয়নি, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকরিতে নিয়োগ। ফলে নিয়োগ তারা এসে যে 50 টাকা ভাতা পাচ্ছিল, সে এসে ফেরত দিয়ে গেল, আমি তো চাকরি পেয়ে গেছি, সুতরাং আমার ভাতা দরকার নেই। তখন বেকার ভাতা বন্ধ হয়ে গেল, কারণ তখন চাকরিতে নিয়োগ। তার ফলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে নিয়োগ প্রাইভেট সেক্টরে, আবার পাবলিক সেক্টরে এখানে সার্ভিস কমিশনের মধ্যে নিয়োগ। স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন কে গঠন করছে? প্রতি বছর নির্বাচন হয়েছে, প্রতি বছর নোটিফিকেশন হয়েছে, পরীক্ষা হয়েছে, প্রতি বছর নিয়োগ হয়েছে। কোনো মামলা হয়েছে? কোনো এসব হয়েছে যে এরকম কেলেঙ্কারি হচ্ছে, চাকরি কেলেঙ্কারি, চাকরি বিক্রি কেলেঙ্কারি, এসব হয়েছে? এসব হয়নি। সুতরাং মানুষকে মৌলিক যে সুবিধা থেকে আপনি একটু তাৎক্ষণিক সুবিধা দিয়ে, আমরা বলছি হ্যাঁ ভাতা দিয়েছেন ভালো, আপনার বিরোধিতা করছি না। আপনি 1,000 টাকা চালু করেছেন, 500, 1,000, 1,500 দিন না, কিন্তু আপনি যেটা স্থায়ী কাজ তৈরি হয়, স্থায়ী নিয়োগের রাস্তা তৈরি হয়, স্থায়ী জীবিকা তৈরি হয়, সেই ব্যবস্থাটা করুন। সেটা তো করছে না। আর বামফ্রন্টের কি? দ্বাদশ শ্রেণীতে অবৈতনিক শিক্ষা, শিক্ষকদের মায়না পেতে থেকে 356 টাকা মায়না পেত একজন শিক্ষক ইনস্টলমেন্টে 77 সালের 21শে জুনের আগে। আপনি লিখুন, আপনার ক্যামেরায় বলুন, এমন একজন আছে সে বলুক যে আমি কথাটা মিথ্যা বলছি। আর তাহলে 356 থেকে আজকে 40,000, 50,000, 60,000, 70,000, 90,000 অধ্যাপকরা 1 লাখের বেশি মায়না পায়। মাসে মায়না মাসে পায়। তৃণমূল মাঝে মাঝে আটকায়, কিন্তু বামফ্রন্ট এগুলি দিয়ে গেছে। বামফ্রন্ট কাকে দেয়নি? মহিলারা, যে মহিলারা শিক্ষক শিক্ষিকা হয়েছে, রিক্রুটেড হয়েছে, সবচেয়ে বেশি মহিলা রিক্রুটেড হয়েছে বামফ্রন্টের আমলে। শিক্ষিকা রিক্রুটমেন্ট হয়েছে, শিক্ষা কর্মী রিক্রুটমেন্ট হয়েছে, প্রাইমারি স্কুলে, মাধ্যমিক স্কুলে এবং উচ্চ মাধ্যমিক স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং এ, ফ্যাকাল্টিতে, সর্বত্র। এই কথা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। এইগুলিকে চাপা দিয়ে, ওই যে বলে না, মানে সূর্যের আলোকে চাপা দেওয়া যায়, চাপা রাখা যায় না, যেমন মিথ্যাচারকেও চাপা রাখা যায় না। আপনারা জানেন যে সিঙ্গুর আর নন্দীগ্রাম নিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে কি বলেছিল 2007 সালে 14ই জানুয়ারি যখন ওখানে গিয়ে গুলি চালিয়েছিল, লাঠি চালিয়েছিল, তখন বলতো সিপিআইএম চালিয়েছে। আর 2021 সালে 28শে মার্চ নির্বাচনে যখন পরস্পর দুজনের বিরুদ্ধে লড়াই করছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছে, তিনি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলছেন যে ওই 2007 সালে 14ই জানুয়ারি সিপিআইএম গুলি চালায়নি, চালিয়েছে অধিকারী পরিবার।
তাহলে এতদিন, যেটা 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত 14 বছর সিপিআইএম কে এই অপবাদ সহ্য করতে হয়েছে। সুতরাং আপনি যে কথা বললেন, যারা এইসব কথা বলে মানুষের প্রতি অবমাননা করছে, এই এত বড় উদ্যোগ, এই উদ্যোগ বামফ্রন্ট করেছে সাধারণ মানুষের সহযোগিতা, সাধারণ মানুষের অর্থে, আর এখন করা হচ্ছে মানুষের টাকা লুট করা হচ্ছে। কোনো কাজ হচ্ছে না, এসব লুট ছাড়া কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না তৃণমূলে বক্তা না দিয়ে। কোনো কাজ হচ্ছে একটা না। আপনাকে থামাচ্ছি এখানে দাঁড়িয়ে, এই যে এত রাস্তা করা, এত পার্ক করা, এত ফুটপাত বানানো, এত বিল্ডিং করানো, সরকারি যে সুপার স্পেশালিটি ডাক্তার নাই বিল্ডিং, এগুলো হয়নি বলছি।